তাহলে ছাত্ররা আজকে আমরা যেটা পড়ছি, আমরা এর আগের দিন পড়েছি হচ্ছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারির কাজ। এবার আমরা পড়ব আমাদের মাধ্যমিক সিলেবাসে যে 4টে গ্রন্থির কথা বলা আছে তাদের গঠন, তাদের কাজ এবং তাদের সেই সমস্ত গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি এবং তাদের কাজ। আমাদের প্রথম যেটি হচ্ছে থাইরয়েড। তাহলে আমাদের এই আজকের বিষয়টা কি? প্রাণী হরমোন। এটা 3 নম্বর পার্ট। আমরা আজকে বললাম প্রথম থাইরয়েড গ্রন্থি পড়ব, দ্বিতীয় যে গ্রন্থিটা সেটা হলো অগ্নাশয় গ্রন্থি পড়ব, 3 নম্বর পড়ব হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, 4 নম্বর পড়ব শুক্রাশয়, 5 নম্বর পড়ব ডিম্বাশয়। এই 5টা আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে এবং এই 5টাই আমরা পড়াশোনা করছি। তো চলো আমরা প্রথমে শুরু করি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? থাইরয়েড গ্রন্থির অবস্থান যদি বলি তাহলে একটা ছবি এঁকে নিই। আমাদের গলার যে আমরা আওয়াজ করি স্বরযন্ত্র, তার নিচে আছে ট্রাকিয়া। এই স্বরযন্ত্র এবং ট্রাকিয়ার সংযোগস্থলে এই আমাদের থাইরয়েড গ্রন্থিটা অবস্থিত। অনেকটা ছোট এরকম, বিশেষ গ্রন্থিটা একটু গ্রন্থির গা যেমন হয় এরকম। থাইরয়েড গ্রন্থি এর ভিতরে আছে অনেকগুলো ফলিকুল। এই থাইরয়েড গ্রন্থি থেকে যে পদার্থটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে দুটি হরমোন। সেটি হচ্ছে একটা নিঃসৃত হরমোন কি, এক নাম হলো T3 আর একটা হলো T4। কোন তার মানে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি পরীক্ষায় আসে? থাইরক্সিন। থাইরক্সিনের আরেকটা নাম T4। থাইরক্সিন কোন জাতীয় হরমোন আমরা আগেই পড়েছি, এটি অ্যামিনধর্মী হরমোন। এটি হলো অ্যামিনধর্মী হরমোন। তো থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? ট্রাকিয়া জাস্ট ওপরে, আমাদের ল্যারিংস স্বরযন্ত্র এবং নিচে হলো ট্রাকিয়া। এই স্বরযন্ত্র ট্রাকিয়ার এখানেই অবস্থিত হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোন তার নাম থাইরক্সিন। তো তার আগে আরেকটা প্রশ্ন আমরা আগের ক্লাসে আমরা জেনেছি যে থাইরক্সিন হরমোন ক্ষরণ কোন গ্রন্থির কোন রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। TSH কোনখান থেকে বেরায়? অগ্রপিটুইটারি থেকে বেরায়। সে এই থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে এবং সেখান থেকে T3, T4 এই দুটি হরমোন তৈরি করে। T4 এর অপর নাম থাইরক্সিন। তো এই থাইরয়েড গ্রন্থির যে হরমোন, এই থাইরক্সিনের কাজ কি? আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো একটা যদি আমরা দু নম্বরের দুটোই লিখবো। থাইরক্সিন হরমোনের প্রধান কাজ আমরা লিখবো হচ্ছে কি BMR নিয়ন্ত্রণ। BMRটা কি? BMR হলো এমন আমাদের দেহের ভিতর বিশ্রামরত, শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় আমরা থাকলে আমাদের দেহের প্রতিটা কোষের বিপাক ক্রিয়াগুলো পরিচালনা করবার জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন সেটাই হলো বিপাক। এই বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। থাইরক্সিন হরমোন যদি বেশি হয়ে যায় BMR বেড়ে যাবে, ফলে তখন আমাদের দেহে যে চর্বিগুলো আছে দ্রুত ভাঙতে শুরু করবে, আমরা রোগা হয়ে যেতে শুরু করব। তো BMR নিয়ন্ত্রণ 1 নম্বর। 2 নম্বর কি? ফ্যাটের জারণ। ফ্যাটের বিটা অক্সিডেশন একে বলে, ফ্যাটের জারণ। ফ্যাট জারিত হতে শুরু করবে, হয়ে আমাদের দেহকে আরও মোটা মানুষকে রোগা করে দেবে। এর ফলে কিন্তু ভাবো যে মোটা মানুষ রোগা হওয়ার জন্য এটা খুব ভালো, তা কিন্তু নয়, কারণ অন্যান্য বিপাক ক্রিয়ার উপর এর অন্যান্য অনেক ক্ষতিকারক প্রভাব আছে। 3 নম্বর কি? হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। আমাদের এই 3টে লিখলে যথেষ্ট নম্বর আমরা পেয়ে যাব। তো এখান থেকে থাইরয়েড হরমোন যে জিনিসটা হলো, এখান থেকে আমরা এটুকুই জানছি। আর থাইরয়েড হরমোনের আমাদের সিলেবাসে না থাকলেও আমরা জেনে নেব যে থাইরয়েড হরমোনজনিত 3টি রোগ হচ্ছে শিশুদের ক্রেটিনিজম, বড়দের মিক্সিডিমা এবং গয়টার। থাইরয়েড হরমোন এর রোগ কি কি
হরমোনের অধিক ক্ষরণ, অধিক ক্ষরণে কি হবে? শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের মিক্সিডিমা। আর যদি এই হরমোনের অতিরিক্ত ক্ষরণ হয় তাহলে বেশি বয়সে ক্ষরণ হলে তাহলে আমাদের গয়টার মানে অনেকের দেখবে গলাটা ফুলে গেছে, অনেক সেই অ্যাডামস অ্যাপেলটা বাইরে বেরিয়ে, যে আমাদের এই যে গলার মাঝখানে যে অংশটা একে বলে আমরা অ্যাডামস অ্যাপেল, এটা বাইরে বেরিয়ে আসে, ফুলে যায় গলাটা, এটা হচ্ছে গয়টার। তার মানে আমরা এই তিনটে জিনিস আমরা এখান থেকে জানলাম। আমাদের মাধ্যমিকের বেশি এখান থেকে বিশেষ কোনো প্রশ্ন এই প্রশ্নই আসে। এর পরের যে হরমোনটা, যে গ্রন্থিটা, সেটি হলো অগ্নাশয়। আমরা এবার পড়ব হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় গ্রন্থিটাকে আমরা আগেই বলেছি, এটি হলো মানবদেহে অবস্থিত সর্বাপেক্ষা বৃহৎ মিশ্র গ্রন্থি। কারণ এই অগ্নাশয়ের মধ্যে থেকে যেমন উৎসেচক নিঃসৃত হয়, তেমনি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় হচ্ছে বিভিন্ন হরমোন। তাহলে আমরা জেনে নিই অগ্নাশয়টা কোথায় অবস্থিত। অগ্নাশয় উদর গহ্বরে অবস্থিত। উদর গহ্বরে এই আমি যে গোল আকৃতি সি আকারের, এটা ডিওডেনাম। এখানে আছে আমাদের লিভার। এই ডিওডেনামে সাথে ডিওডেনামের পাশেই আছে, ডিওডেনামের ওপরে কে আছে? পাকস্থলী। এটা পাকস্থলী। আর এইখানেই ঠিক আছে হচ্ছে আমাদের অগ্নাশয়। তো অগ্নাশয়টা আমরা এঁকে নিলাম, অগ্নাশয়। আর এই আমাদের যকৃৎ, এখানে আছে পিত্তথলি। পিত্তথলি থেকে বের হয়েছে পিত্তনালী, আর অগ্নাশয় থেকে বেরিয়েছে হচ্ছে অগ্নাশয় নালী। পিত্তনালী, অগ্নাশয় নালী, এরা এসে এখানে মুক্ত হয়েছে একসাথে হয়ে বিভিন্ন পদার্থ এখান থেকে এই অগ্নাশয় নালীর মাধ্যমে এই ক্ষুদ্রান্ত্রে পড়ছে। এটা হলো অগ্নাশয়, এর আমাদের পেটের মধ্যে অবস্থিত। আর এটি হলো ক্ষুদ্রান্ত্র, ডিওডেনাম একে বলবো আমরা, 9-এ পড়েছ। এই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসবে, সেই অগ্নাশয় রসের মধ্যে থাকবে যে এখানে যেটা পড়বে সেগুলো হচ্ছে সবই উৎসেচক। আর এখানে যে পদার্থগুলো তৈরি হবে আর কিছু হরমোন, সেগুলো কিন্তু রক্তের নালীর মাধ্যমে রক্তে চলে যাবে। তো এই অগ্নাশয়ের যদি একটা ছোট জায়গা আমরা দেখি তাহলে কি দেখব, তার গঠনটা একটু দেখে নিই, তাহলে আরও সুবিধা হয়। যে অগ্নাশয়ের কিছু কিছু জায়গায় 2 রকমের কোষ আছে। এগুলো সবুজ এক রকমের কোষ, নীল হচ্ছে আরেক রকমের কোষ। এই দুটো কোষ বাদে ছড়ানো ছিটানো অনেক রকমের কোষ আছে। সবুজ যে, তার নাম হচ্ছে বিটা কোষ, বিটা। নীল যে, তার যে নাম সেটা হচ্ছে আলফা। আর যে কালো কালোগুলো তার নাম হচ্ছে ডেল্টা। এই কোষগুলো এর মধ্যে আছে। এই কোষগুলোকে ঘিরে ঘিরে মাঝে মাঝে কিছু কোষের গুচ্ছকার থলিও দেখতে পাওয়া যায়। মাঝখান তাদের আবার ফাঁকা। এখানে একটা ধরো আঁকলাম, এখানে একটা আঁকলাম, আর তাড়াতাড়ি করে দিই, একটা ব্যাপার নাই। এইগুলো হচ্ছে উৎসেচক ক্ষরণকারী অংশ, আর এইটা হচ্ছে হরমোন ক্ষরণকারী অংশ। একে বলবো, এরকম গুচ্ছকে আমরা বলবো আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর এটা পরীক্ষায় আসে, আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় আছে? বলবো অগ্নাশয়ে। কি দিয়ে তৈরি? 3 রকম কোষ দিয়ে তৈরি। কি রকম 3 রকম কোষ? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ। এরা কি ক্ষরণ করে আমরা লিখে নিই। আলফা কোষ ক্ষরণ করে হচ্ছে গ্লুকাগন। বিটা কোষ কি ক্ষরণ করে? ইনসুলিন।
আমাদের এটা পরীক্ষায় আছে ইনসুলিন আর ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন, আমাদের এই দুটো পরীক্ষায় আমাদের মাধ্যমিক সিলেবাসে নেই। সোমাটোস্ট্যাটিন আলফা মানে এটা হলো আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স, আর এগুলোকে আমরা বলবো উৎসেচক ক্ষরণকারী অংশ, এগুলোকে আমরা বলি অ্যাসিনি। তো এই হচ্ছে আমাদের আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স। এইবার তার মানে অগ্নাশয়, অগ্নাশয় আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে মধ্যে আছে আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। এরা গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন 3 রকমের হরমোন ক্ষরণ করে। তো আমরা এবার যে আমাদের পরীক্ষায় যে সব থেকে আমাদের মাধ্যমিক ইনসুলিন সম্পর্কে একটু জেনে নিই। ইনসুলিন, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে, ইনসুলিন কি? ইনসুলিন একটা হরমোন। কি জাতীয় হরমোন? ইনসুলিন পেপটাইড, আমরা প্রোটিনও বলতে পারি। পেপটাইড ও প্রোটিন এটি দুটি পেপটাইড চেন যুক্ত হয়ে তৈরি হয়। দুটো পেপটাইড চেন ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে হয়। আমরা এর গঠন আমরা 12-এ জানবো, এখন আমাদের বিষয় নাই। ইনসুলিন দুটো পেপটাইড চেন দিয়ে তৈরি, এটা প্রোটিনও আমরা বলতে পারি। ইনসুলিন এর কি প্রধান কাজ? এর প্রধান কাজ হচ্ছে রক্তে, 1 নম্বর কাজ খুব ইম্পর্টেন্ট, রক্তে শর্করা মানে গ্লুকোজ, শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। এর গুরুত্বপূর্ণ কাজ, সব থেকে কাজ 1 নম্বর কাজ। এই রক্তে যখন গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ, রক্তে গ্লুকোজের পরিমাণ কত? 80 থেকে মিলিগ্রাম থেকে 120 মিলিগ্রাম পার 100 ml, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন। এটি যদি বেড়ে যায় তখন যে রোগ, মানে ইনসুলিন যদি কম খরিত হয় রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। যদি কম হয় রক্তে শর্করা বাড়বে। এই জন্য এটাকে আমরা বলবো, এই ইনসুলিন যদি কম হয় শর্করা বাড়বে। যে রোগ হবে পরীক্ষায় আসে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসবে। ইনসুলিন কমে গেল, রক্তে শর্করা বেড়ে গেল, কোন রোগ হবে? তার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ। তার মানে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এবার রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ কিভাবে করে সেগুলো দিয়েও কিন্তু আমরা কাজগুলো লিখতে পারি। তাহলে আমরা এই যে ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের অভাবে হয়, তো প্রথম যে কাজ রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা। তো রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করবে অনেক উপায়ে করতে পারে। এর 1 নম্বর হচ্ছে কি, রক্তে গ্লুকোজ আছে, গ্লুকোজ কমিয়ে দাও রক্ত থেকে, একটা যে প্রক্রিয়াটাকে বাড়িয়ে দাও তার নাম গ্লাইকোলাইসিস বাড়াও। আমরা 9-এ পড়েছি গ্লাইকোলাইসিস হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় শর্করা ভেঙে যায়, ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই গ্লাইকোলাইসিস বাড়িয়ে দাও, এর কাজে গ্লাইকোলাইসিস বাড়ানো। 2 নম্বর কি, আরেকটা কাজ বাড়ানো, তার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস এটাও বাড়িয়ে দাও। গ্লাইকোজেনেসিসটা কি? রক্তের গ্লুকোজ পেশি কোষ বা যকৃতে গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়া, তাকে বলে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন সিনথেসিস। তো কি হবে? গ্লুকোজ থেকে তৈরি হবে হচ্ছে গ্লাইকোজেন। এটা হচ্ছে গ্লাইকোজেনেসিসের গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেন সিনথেসিস। গ্লাইকোজেন থেকে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হলো আমাদের দেহের মধ্যে সঞ্চিত জটিল শর্করা। এই পেশির মধ্যে থাকে, যকৃতে থাকে। যখন প্রয়োজন পড়ে গ্লাইকোজেন ভেঙে যায়, গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজ দিয়ে আমরা আমাদের প্রতিদিনের কাজকর্মগুলোর করবার শক্তি পাই। তো গ্লাইকোলাইসিস বাড়াবে, গ্লাইকোজেনেসিস বাড়াবে। আবার কি? গ্লুকোনিওজেনেসিস, আরেকটা শব্দ আছে, এই শব্দগুলো গ্লুকোনিওজেনেসিস। এটা কি? এটা হলো শর্করা নয়, এমন বিভিন্ন পদার্থ থেকে গ্লুকোজ তৈরি করা। তো এর কাজই তো হচ্ছে গ্লুকোজ কমানো, ইনসুলিনের কাজই গ্লুকোজ কমানো। তার মানে এর কাজ হচ্ছে গ্লুকোজ বাড়ানো, তার মানে একে কমিয়ে দিতে হবে, এটা ডাউন। এর কাজ হচ্ছে কমানো, গ্লুকোনিওজেনেসিস কমাবে ইনসুলিন, আর এই দুটোকে করবে বাড়াবে। এই আমাদের ইনসুলিনের আমরা মোটামুটি কাজ জানলাম। আরও কিছু কাজ আছে, যেমন ফ্যাটের জারণ একে বৃদ্ধি করে দেবে। ফ্যাট ভেঙে ইনসুলিন যদি আমাদের দেহে কমে যায় তখন ফ্যাট ভাঙতে শুরু করবে দ্রুত হারে।
এ এক অদ্ভুত সমস্যা তৈরি, বারে বারে পেচ্ছাপ পাবে, মূত্রত্যাগ হবে, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। এটা ডায়াবেটিস মেলিটাসের একটা লক্ষণ। তো এই হলো আমাদের ইনসুলিন। ইনসুলিনের বিপরীত কাজ করবে গ্লুকাগন। গ্লুকাগন কি কাজ করে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনসুলিনের বিপরীতধর্মী হরমোন কে? গ্লুকাগন। সে কোনখান থেকে বেরায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে বেরায় গ্লুকাগন। ইনসুলিনের বিপরীত কাজ, মানে এই কাজগুলোই সবই উল্টো হয়ে যাবে এর ক্ষেত্রে। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। এই গ্লুকাগন আর ইনসুলিন একে অপরের উপর সাম্যভাবে কাজ করে। একজন বেড়ে যায় তো একজন কমে যায়। এই দুজনের ক্রিয়াকলাপের সাম্যের ফলেই রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রিত হয়। সোমাটোস্ট্যাটিন দেহের বৃদ্ধি বাড়ায়, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায়, দেহের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের বিভিন্ন ধরনের রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে। আমাদের ওটা আমাদের সিলেবাসে নেই, ওটা নিয়ে আমরা আলোচনা পরে করব, উঁচু ক্লাসে গিয়ে করব। তাহলে আমাদের দ্বিতীয় জিনিসটাও পড়ানো হয়ে গেল। আর এইটা জেনে নিই, এটা আমরা 9-এই জানি, অ্যাসিনি থেকে বিভিন্ন প্রোটিওলাইটিক বিভিন্ন উৎসেচক নিঃসৃত হয়। শর্করা পরিপাককারী উৎসেচক, প্রোটিন পরিপাককারী উৎসেচক, ফ্যাট পরিপাককারী উৎসেচক। এই উৎসেচকগুলো এই অগ্নাশয় নালী, এর নাম ডাক্ট অফ হুইটসাং, সেই অগ্নাশয় নালী দিয়ে এসে ডিওড্রামে পড়বে। এটাও আমরা 12-এ জানবো। তাহলে ছাত্ররা, আমরা চলো এর পরে যে অ্যাড্রেনাল গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করি। তার মানে আমরা দুটো জানলাম যে ক্রেটিনিজম মিক্সিডিমা এটা থাইরয়েড গ্রন্থির সংক্রান্ত রোগ, অগ্নাশয়ের সংক্রান্ত রোগ হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তো এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল, আমরা একটু লেখাটা একটু মিটিয়ে নিই। অ্যাড্রিনাল গ্রন্থি, এটা ছবি আঁকবো। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? অ্যাড্রিনাল গ্রন্থি। এখান থেকে কি বেরায়? অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত হচ্ছে আমাদের উদর পেটের নিচের দিকে অবস্থিত যে দুটো বৃক্ক আছে সে বৃক্কের ওপরে। বৃক্ক কি? আমরা 9-এ পড়েছি। বৃক্ক হলো আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ। এই আমাদের রক্তকে ছেঁকে রক্তের ভিতর যে ইউরিয়া, অ্যামোনিয়া, বিভিন্ন দূষিত পদার্থ তৈরি হয় সেগুলো বৃক্কে গিয়ে ছাঁকা হয় এবং সেই দূষিত পদার্থগুলো দেহের বাইরে মূত্রের আকারে বেরিয়ে যায়। সেই বৃক্কের ওপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি। বৃক্ক যদি আঁকি, বৃক্ক এরকম সিম বীজের মতন দেখতে। আমি একটা মাঝখানে এরকম একটা সিমেট্রি দাগ এঁকে নিলাম, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। এখান থেকে এই দুটো বৃক্ক থেকে বেরিয়েছে গবিনী, সেই 9-এর পড়া। গবিনী দুটো এসে যুক্ত হয়েছে, হয়ে কি তৈরি করেছে? কোথায় মিলিত হয়েছে এরা? মূত্রথলিতে। আমাদের ওটা বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে যে বৃক্কের উপরে অবস্থিত যে দুটো গ্রন্থি, সেটা হলো অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? বৃক্কের ওপরে অবস্থিত। এই হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন বেরায়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে 2 রকমের হরমোন বেরায়, এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন। এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন। এপিনেফ্রিনকে বলা হয় আপদকালীন বা বিপদকালীন হরমোন। আপদকালীন হরমোন, ফ্লাইট এটা নিয়ন্ত্রণ করে। যদি আমরা ভয় পেয়ে যাই, এপিনেফ্রিন প্রচুর পরিমাণে খরিত হবে এবং দেহের বিভিন্ন বিপাক কাজকর্মগুলো নিয়ন্ত্রণ করবে। নর এপিনেফ্রিনও কম বেশি একই কাজ নিয়ন্ত্রণ করে। তো অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ওপরে অবস্থিত। অ্যাড্রিনাল গ্রন্থির যে হরমোন, আপদকালীন হরমোন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। আরেকটা প্রশ্ন মাঝে মাঝে আসতে পারে, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন এদেরকে কি বলা হয়? এদের বলা হয় ক্যাটেকলঅ্যামিন। অ্যামিন জাতীয় হরমোন হচ্ছে এরা, নাইট্রোজেন NH2, ক্যাটেকলঅ্যামিন। এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। ঠিক তেমনি আগে একটু ওটাও বলে দিতে হতো। আরেকটা প্রশ্ন ওই ইনসুলিন থেকে আসে। ইনসুলিনের অপর নাম অ্যান্টিকিটোজেনিক হরমোন। ইনসুলিনের অপর নাম কি? এটাও লিখে রাখো, আসতে পারে কিটোজেনিক হরমোন। কারণ কি? এ কিটোন বডি তৈরিতে, অ্যান্টি মানে বাধা দেওয়া, কিটোন বডিতে তৈরিতে বাধা দেয় ইনসুলিন। কিটোন বডি এটা কি? বাধা দিবে।
কিটোন বডি মানে কি? কিটোন বডি মানে হচ্ছে অ্যাসিটোন আর অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, এদের মিশ্রণকে আমরা বলবো কিটোন বডি। এটা 9 আমাদের 10-এর তোমরা জৈব যৌগ যখন পড়বে তখন অ্যাসিটোন এবং অ্যাসিটো অ্যাসিটিক জানতে পেরে যাবে। তো আমরা সেই কিটোন বডি দিয়ে তৈরি হয় আমাদের যকৃতে, সেই কিটোন বডি এ বাধা দিবে হচ্ছে ইনসুলিন। ওই জন্য ইনসুলিনকে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন। ঠিক তেমনি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে হরমোন দুটো বেরায় তারা হলো ক্যাটেকোলামিন এবং এটা হলো আপদকালীন হরমোন। এবার আমরা জেনে নিই যে এপিনেফ্রিন কি কাজ করে, বা এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন, এর এপিনেফ্রিন আরেকটা নাম আছে অ্যাড্রেনালিন। এর নামটা কি? আরেকটা নাম অ্যাড্রেনালিন। এই বিভিন্ন একই নামের প্রশ্ন হয়তো দিল, অ্যাড্রেনালিন, দুটো একই নাম, মানে দুটো একই হরমোন ভিন্ন ভিন্ন নাম। পরীক্ষায় হয়তো অ্যাড্রিনালিন দিলে বুঝতে পারলো না, এপিনেফ্রিন জানো অ্যাড্রিনালিন জানো না, তাহলে দুটোই তোমাদের জেনে রাখতে হবে, অ্যাড্রিনালিন আর এর নাম নর অ্যাড্রিনালিন। এই হলো আমাদের। এবার আমরা জেনে নিই যে এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন হরমোনের কাজ। মিটিয়ে দিয়ে, এটা কঠিন নয়। এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, এর কাজ কি? এর কাজ হৃদ উৎপাদ, হৃদস্পন্দন ও কার্ডিয়াক আউটপুট, একে ইংরেজিতে বলে হৃদস্পন্দন, হার্টবিট, এবং হৃদ উৎপাদ বাড়ানো। এ মানে যদি বিপদে আমরা পড়ি, এ বিপদকালীন হরমোন। এই বিপদের হাত থেকে বাঁচাবার জন্য আমাদের হঠাৎ করে দ্রুত প্রচুর পরিমাণে কাজ করাবে। এর ফলে আমাদের হৃদস্পন্দন প্রথমে বাড়তে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? যখন আমরা দৌড়াবো তখন কি নিতে হয়? প্রচুর পরিমাণে বাতাস নিতে হয়। বাতাস নেওয়ার জন্য বাতাসের রাস্তাকে আমাকে বড় চওড়া করতে হবে, তবে বেশি পরিমাণে বাতাস নিতে পারবো। সেই জন্য কী করে? ব্রঙ্কিওলকে প্রসারণ করে, ব্রঙ্কিওলকে প্রসারিত করে, তার মানে বেশি পরিমাণে অক্সিজেনযুক্ত বাতাস ঢুকবে। 3 নম্বর কি? 3 নম্বর গ্লুকোজকে গ্লাইকোজেনকে ভেঙে দেবে, গ্লাইকোজেনোলাইসিস। এর নাম গ্লাইকোজেনোলাইসিস। এইগুলোকে মানে এতে রক্তে কি বাড়বে? গ্লুকোজ বাড়বে। গ্লাইকোজেনে গ্লুকোজ বাড়তে আরম্ভ করবে। গ্লুকোজ বাড়লে কি হবে? শক্তি পাবে। তো এই প্রধান কাজ, হৃদ উৎপাদ বাড়ানো, প্রসারিত করা, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া, এবং যাতে পেশি দ্রুত কাজ করতে পারে, সহজে ও টায়ার্ড না হয়ে যায়, সেই কাজটাও করে দেবে হচ্ছে এপিনেফ্রিন। এটা আমাদের খুব পরীক্ষায় আসে। বিপদকালীন হরমোন বা আপদকালীন হরমোন বা অ্যাড্রিনালিন কি জাতিদের, এরা কোথা থেকে খরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত, এইসব প্রশ্ন আমাদের আসে। হয়ে গেল এটা। তাহলে ছাত্ররা, আমরা এরপরে চলো, আমরা এরপরের যে দুটো আমাদের জননাঙ্গ আছে, মিশ্র গ্রন্থি এদের আমরা বলবো, শুক্রাশয় এবং ডিম্বাশয়, সেটা তারা কোথায় অবস্থিত এবং তাদের কাজ কি। তো আমরা তো আগের দিনই জানি যে উদর গহ্বরের তলদেশে কোমর, তার নিচে যেখান থেকে থাই উৎপন্ন হয়েছে, সেই থাইয়ের এখানে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় আছে। শুক্রাশয় যেটা থলি দ্বারা ঢেকে রাখে, স্ক্রোটাম তাকে বলে। এই শুক্রাশয়ের আমাদের প্রধান জননাঙ্গ। আমার পুরুষের প্রধান জননাঙ্গের নাম কি? শুক্রাশয়। সেই শুক্রাশয় এখানে আছে। এই শুক্রাশয় থেকে কি কি হরমোন বের হয়? শুক্রাশয় থেকে যে প্রধান যে হরমোনটি বের হয় সেটি হলো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন পরের প্রশ্ন, কি জাতীয় হরমোন? স্টেরয়েড জাতীয় হরমোন। টেস্টোস্টেরন স্টেরয়েড জাতীয় হরমোন। এর কাজ কি? টেস্টোস্টেরনের কাজ, এটা পরীক্ষায় আসে। টেস্টোস্টেরন এর কাজ, এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এক সাধারণ কাজ। এর কাজ হচ্ছে, 1 নম্বর কাজ, টেস্টোস্টেরনের প্রধান কাজ হচ্ছে যৌন বৈশিষ্ট্য নির্ধারণ। সেটা কি রকম? যৌন বৈশিষ্ট্যগুলো কোনগুলো? 1 নম্বর হচ্ছে দাড়ি গোঁফ, গলার স্বর মোটা, স্বর ভারী,
বেশি পেশি, বেশি পেশি, শক্ত হাড়, এইগুলোই হচ্ছে পুরুষের যে গৌণ যৌন বৈশিষ্ট্য সেগুলো নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এর মধ্যে কতগুলো নালী আছে, যেই নালীগুলোর মধ্যে তৈরি হয় শুক্রাণু। এর গঠনগত কার্যগত এর যে কাজ, একক হচ্ছে মিলিয়নস অফ মিলিয়ন শুক্রাণু তৈরি করা। কি শুক্রাণু সেমিনিফেরাস টিবিউল থেকে কোথায় তৈরি হয় শুক্রাণু? টেস্টিসের সেমিনিফেরাস টিবিউলে। সেই টেস্টিসের সেমিনিফেরাস টিবিউলকে উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদনেও টেস্টোস্টেরনের কিছুটা ভূমিকা আছে। এরা টেস্টোস্টেরন না থাকলে কিন্তু শুক্রাণু ঠিক মতন উৎপন্ন হবে না। তাহলে আমরা জেনে গেলাম যে পুরুষের এই গ্রন্থিটাও কিন্তু হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি, কারণ এই দুটো কাজ করে। 1 নম্বর শুক্রাণু উৎপন্ন করে, নলাকার একটা নলাকার অংশ সেমিনিফেরাস টিবিউল, যেখান থেকে শুক্রাণু বেরায়। আর 2 নম্বর কাজ কি? টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। এই দুটো কাজ করার জন্য শুক্রাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ঠিক তেমনি এইবার আমরা আসি, চলো, স্ত্রী জনন অঙ্গ ডিম্বাশয়। আমরা এবার এই একই ছবি, এই একই গঠন ধরে নিলাম, আমরা শুধু এইগুলো শুধু ছবির আউটলাইন একই রাখলাম, আমরা অবস্থানটা শুধু একটু ওদের গঠনটা একটু জেনে নিই যে ডিম্বাশয় কোথায় অবস্থিত এবং ডিম্বাশয় কিভাবে কাজ করে। ডিম্বাশয় কিভাবে কাজ করে। এটা ধরো যদি আমাদের মহিলাদের ডিম্বাশয় হয়, তো ডিম্বাশয় থেকে এখানে উৎপন্ন হয়েছে ফ্যালোপিয়ান টিউব। সেই ফ্যালোপিয়ান টিউব এখানেই আছে, ঝুলছে হচ্ছে ওভারি। 2টো ওভারি আছে একটু দূরে, আমাদের যেটা একটু নিচের দিকে আমাদের পুরুষের, মহিলাদের পেটের ভেতরে আছে ওভারি। সেই ওভারির ভেতর কি তৈরি হবে? গ্রাফিয়ান ফলিকুল। আমরা আগের ক্লাসে দেখেছি ওভারিতে তৈরি হবে গ্রাফিয়ান ফলিকুল। গ্রাফিয়ান ফলিকুল, গ্রাফিয়ান ফলিকুল থেকে কি তৈরি হবে? কর্পাস লুটিয়াম। এর আগের ক্লাসটা তোমরা দেখে নিও, সেটা দেখলে ওই একই জিনিস আছে, গ্রাফিয়ান ফলিকুল ও কর্পাস লুটিয়াম। গ্রাফিয়ান ফলিকুল এরকম একটা থলি ওভারির ভিতর আছে, এর ভিতরে অনেকগুলো আউটলাইন, অনেক বহুস্তরীয়, আর অনেকগুলো কোষ আছে। এর নামগুলো আমরা সব 12-এ জানবো। আমরা এখন অতিরিক্ত তোমাদের বলে মাথাটা ভারাক্রান্ত করতে চাইছি না। এর ভিতরে আজ তৈরি হবে হচ্ছে এগ, ওভাম বা ডিম্বাণু। এই যে গ্রাফিয়ান ফলিকুলের যে কিছু কোষ, বাইরের কোষ, এখান থেকে এক ধরনের হরমোন বেরায়, এ আছে ডিম্বাশয়ের মধ্যে। গ্রাফিয়ান ফলিকুলের আমি একটা ডিম্বাণু দেখালাম, এটা কয়েক হাজার থাকে। এই গ্রাফিয়ান ফলিকুল কয়েক হাজার আছে। এই গ্রাফিয়ান ফলিকুলের কোষগুলো থেকে তৈরি হবে হচ্ছে ইস্ট্রোজেন। আর 2 নম্বর কি? কর্পাস লুটিয়াম। এই গ্রাফিয়ান ফলিকুল থেকে যখন ফেটে যাবে, যখন ফেটে গেল, ধরো ফেটে গেল, এটা গ্রাফিয়ান ফলিকুল ফেটে গেল, কি হলো? ডিম্বাণুটা বাইরে বেরিয়ে গেল। এই যে অংশটা পড়ে থাকলো, এই অংশটাকে আমরা বলবো কর্পাস লুটিয়াম। এর নাম কর্পাস লুটিয়াম। এর যে কোষ, এখান থেকে তৈরি হবে প্রোজেস্টেরন। দুটোই ওভারিতে তৈরি হবে। আমাদের স্ত্রীদের দেহে যে মেনস্ট্রুয়েশন চক্র, রজস চক্র চলে, প্রতি মাসে একটি করে গ্রাফিয়ান ফলিকুল পূর্ণতাপ্রাপ্ত হয়, একটি করে ডিম্বাণু বের হয় এবং একটি গ্রাফিয়ান ফলিকুল কর্পাস লুটিয়ামে পরিণত হয়। সে 7 থেকে 10 দিন থাকবে। তারপরে যদি ডিম্বাণুটি শুক্রাণুর দ্বারা মিলিত হয়ে ভ্রূণ তৈরি না করে, তখন কর্পাস লুটিয়ামটা আবার নষ্ট হয়ে যায় এবং আবার একটা গ্রাফিয়ান ফলিকুল তৈরি হতে শুরু করে। এটা পুরোপুরি ঘটনাটা আমরা 12-এ জানবো। তো এখন আমরা এখানে আমাদের মাধ্যমে যে 2টো প্রশ্ন আসে, ইস্ট্রোজেনের কাজ, প্রোজেস্টেরনের কাজ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটা মিটিয়ে দিই, আমরা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন 2টো করে কাজ জেনে নিই, তাহলেই আমাদের মোটামুটি মাধ্যমিকের সিলেবাসের হরমোনটা শেষ হয়ে যাচ্ছে। ইস্ট্রোজেন
1 নম্বর কাজ কি? গ্রাফিয়ান ফলিকুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। গ্রাফিয়ান ফলিকুল এর বৃদ্ধি। 2 নম্বর কি? 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে স্ত্রী দেহের গৌণ যৌন বৈশিষ্ট্য। গৌণ যৌন বৈশিষ্ট্য কি কি? এদের একটু আলাদা। মেদের সঞ্চয়, মেদের সঞ্চয়, দেহ নরম হবে একটু, মেদের সঞ্চয় হবে, দুগ্ধ গ্রন্থির বৃদ্ধি ঘটবে, দুগ্ধ গ্রন্থির তাহলে মেয়েদের সঞ্চয় হবে, দুগ্ধ গ্রন্থির বৃদ্ধি পাবে, আর কি হবে? আর হচ্ছে দেহের মধ্যে যে লোমের পরিমাণ কমবে, লোমের পরিমাণ কমবে, আর কি? লোমের পরিমাণ কমবে, পিউবিক হেয়ারের বৃদ্ধি ঘটবে। এইগুলো আমাদের ইস্ট্রোজেনের কাজ। এবার 2 নম্বর কাজটি হলো প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন প্রোজেস্টেরন কি কাজ করবে? কর্পাস, গ্রাফিয়ান ফলিকুল থেকে যে তৈরি হয় কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়ামকে বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, কর্পাস লুটিয়ামের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। এন্ডোমেট্রিয়াম বেডের মানে আমাদের যেখানে জরায়ু আছে, জরায়ুর ভিতরে যেখানে ভ্রূণ বসবে সেই জায়গাটার গঠন, তার মধ্যে রক্তের নালীর পরিমাণ বাড়াবে। তার মানে আমরা বলবো জরায়ুর মধ্যে ভ্রূণ রোপণের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে। জরায়ুতে ভ্রূণ রোপণের প্রয়োজনীয় পরিবেশ নিয়ন্ত্রণ। আর কি করবে? আর করবে হচ্ছে যদি এবার মায়ের পেটে সন্তান আসে তাহলে প্ল্যাসেন্টাকে ধরে রাখবে, প্রথমে ধরে রাখবে। আর কি কাজ করবে? আর ভ্রূণের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পুরো প্রাণী হরমোন শেষ হয়ে গেল। আমরা মাধ্যমিকের সিলেবাসে যা যা আছে সেই অনুযায়ী পড়লাম। আর যে প্রাণী হরমোনের যে কটা রোগ সেটা আমরা বারে বারে বলেছি, যে থাইরয়েড গ্রন্থির অগ্নাশয় থেকে ডায়াবেটিস, অগ্নাশয় গ্রন্থির যে রস সেখান থেকে অগ্নাশয় থেকে বেরাচ্ছে ইনসুলিন, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, এটা একটা প্রশ্ন। তারপরে একটা প্রশ্ন আসছে যে এসটিএইচের বেশি অভাবে কি হয়? বামনত্ব। এসটিএইচের অভাবে হবে হচ্ছে বামনত্ব। এই দুটো আমাদের প্রধান দুটো রোগ আমাদের খুব গুরুত্বপূর্ণ। এইগুলো তোমরা জানবে, এবং যদি কোনো পরবর্তীকালে প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে।